প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করা এটা সত্যি দুরূহ ব্যাপার। কারণ করোনা একটি ছোঁয়াচে রোগ। কিন্তু পড়ালেখা তো আর আসলে বসে থাকবে না, পড়ালেখা আমাদেরকে শিখতে হবে। কারণ কলেজ বা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে তোমাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। কিন্তু যেহেতু আমরা শিক্ষক মহোদয়ের নিকটে উপস্থিত হয়ে ম্যাথমেটিক্যাল টার্মসগুলা প্রকৃতপক্ষে বুঝতে পারতেছি না, সেই কারণে আমি মোহাম্মদ হাফিজাল আসাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিন্যান্স, মিরপুর কলেজ, ঢাকা, তোমাদের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নিয়ে ভিডিও ক্লাসের আয়োজন করেছি। আমি গত লেকচারে তোমাদের জন্য ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির এনআই অ্যাপ্রোচ এটা নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় লেকচার হিসাবে এনওআই অ্যাপ্রোচ এটা নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে তোমাদের পরবর্তী ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে দিও। তো আসো আমরা এনওআই অ্যাপ্রোচ এটা নিয়ে আলোচনা করি। তাহলে আসো, ফার্স্ট ওয়ান, এনওআই অ্যাপ্রোচ এটা কে ডেভেলপ করেছে এটা আমাদেরকে জানতে হয়। কারণ তোমাদের অনার্স তৃতীয় বর্ষে কুইজ কোশ্চেন অর্থাৎ পার্ট এর মধ্যে কিছু প্রশ্ন আসে। সেখানে বলা হয় যে এনওআই অ্যাপ্রোচ এটা কারা ডেভেলপ করেছেন বা কে ডেভেলপ করেছেন। সো দিস অ্যাপ্রোচ ডেভেলপড বাই ডেভিড ডুরান্ট। তিনি এই অ্যাপ্রোচটা ডেভেলপ করেছেন। কারণ এটা এনআই অ্যাপ্রোচও তিনি ডেভেলপ করেছেন, এই কারণে আমরা এখানে বলেছি দিস থিওরি ওয়াজ অলসো ডেভেলপড বাই ডেভিড ডুরান্ট। তাহলে এই এনওআই অ্যাপ্রোচ এটা এবং এনআই অ্যাপ্রোচ উভয় অ্যাপ্রোচে ডেভিড ডুরান্ট তিনি ডেভেলপ করেছেন। সো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে assumptions of NOI approach। কারণ NOI approach যখন তুমি করবে, অঙ্ক করতে যাবে, তখন তোমাকে কিছু অ্যাজাম্পশন বা শর্ত এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। কারণ এটা ব্যতীত অঙ্ক করা যাবে না। তাই assumptions of NOI approach এর ফার্স্ট assumption, there is no corporate tax। এই ক্ষেত্রে কোনো কর্পোরেট ট্যাক্স থাকবে না। Then cost of debt remain constant at all level of debt। তুমি যেই পরিমাণে ডেপ্ট গ্রহণ করো না কেন, তোমার কস্ট অফ ডেপ্ট বা ঋণের খরচটা এটা কনস্ট্যান্ট থাকবে, ফিক্স থাকবে। দেন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রিমেইন কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে কেও বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা কনস্ট্যান্ট থাকবে। ভ্যালু অফ দ্য ফার্ম ডিপেন্ডস অন এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট অর অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল। তোমার এই ভ্যালু অফ ফার্মসটা নির্ভর করবে নেট অপারেটিং ইনকাম তার উপরে। অর্থাৎ ইনকাম যদি বেশি হয় ভ্যালু এক ধরনের হবে, ইনকাম কম হলে ভ্যালু আরেক ধরনের হবে। এবং এটার সাথে আরেকটা হচ্ছে কি ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, মানে কেউ এটাও তোমার এটার উপরও নির্ভর করে। এটাকে আমরা অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি। তাহলে এটার উপরে নির্ভর করবে, এটা একটা তার অ্যাজাম্পশন। দেন নেট অপারেটিং ইনকাম অফ দ্য ফার্মস ইজ not affected by the degrees of financial leverage। ফাইন্যান্সিয়াল লিভারেজের উপর কোনো প্রভাব পড়বে না নেট অপারেটিং ইনকামের কারণে। এরপরে আসো, the operating risk or business risk does not change with the change of debt equity mix। কারণ debt equity mix এর পরিবর্তনের কারণে তোমার অপারেটিং রিস্ক আর বিজনেস রিস্ক এটার কোনো পরিবর্তন হবে না। Then weighted average cost of capital বা overall cost of capital does not change with the change of in financial leverage। ফাইন্যান্সিয়াল লিভারেজের কারণে মানে ঋণের মাত্রা তুমি বাড়াও বা কমাও, এটার কারণে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই অ্যাজাম্পশনগুলো এখানে পেয়ে থাকি। এখন আমরা এনওআই অ্যাপ্রোচের অঙ্ক আসলে কিভাবে করব, এটার জন্য আমি একটা ডামি ফরম্যাট তোমাদেরকে এখানে দিয়েছি। অর্থাৎ
আমরা একটা অঙ্ক দেখব, প্রশ্ন দেখব, প্রশ্ন দেখার পরে এই টেবিলের মাধ্যমে আমরা সলিউশনটা কমপ্লিট করব। তবে আমরা টেবিল ছাড়াও অঙ্ক করতে পারি, এগুলাকে ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা আলাদা আলাদা ভাবে করে নিতে পারি, অথবা আমরা টেবিলের মাধ্যমে করলে একসাথে আমার রেজাল্টটা চলে আসতেছে। তাই সেই ডামি ফরম্যাটটা আমি তোমাদের জন্য উপস্থাপন করলাম, যেখানে নেট অপারেটিং ইনকাম, যেটাকে ইভিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটা বলা হয়। এটা থেকে বাদ লেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলো ডেপ্ট ইনটু পার্সেন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ তুমি যেই পরিমাণ ঋণ নিবা সেই ঋণের সুদ কত পার্সেন্ট সেটা ঋণের উপরে নির্ভর করবে। তুমি ঋণের উপরে ওই পার্সেন্টেজটা নির্ণয় করলে ইন্টারেস্টটা পাবে। সো বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে নেট ইনকাম অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। সো ইকুইটি হোল্ডারের জন্য যেটা পাওয়া যাবে সেটা নেট ইনকামস। এরপরে আসো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও, এটা প্রশ্নে দেওয়া থাকবে। দেন মার্কেট ভ্যালু অফ ফার্ম ভি, এখন এটা ভি বের করা হবে নেট অপারেটিং ইনকাম বা ইভিআইটি ডিভাইডেড বাই কে ও। তাহলে আমরা পাবো মার্কেট ভ্যালু অফ ফার্ম, দ্যাট মিন্স ভি। এখন মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, এটা বিয়োগ করো মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। এখন প্রশ্নে সরাসরি মার্কেট ভ্যালু অফ ডেপ্টের অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে, যদি সেটা দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এটা বিয়োগ করে দেব। আর যদি মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা না দিয়ে ইন্টারেস্ট রেট এবং ইন্টারেস্টের অ্যামাউন্টটা দেওয়া থাকে, সেক্ষেত্রে ইন্টারেস্টের এই অ্যামাউন্টটাকে আমরা ইন্টারেস্ট রেট ইন ডেসিমেল ফর্ম দ্বারা ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা পেয়ে যাব। দেন বিয়োগ করলে যেটা পাওয়া যাবে মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে বলা হয় এস, অর্থাৎ বি মাইনাস ভি মাইনাস বি, ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, বিয়োগ করলে তুমি মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা পেয়ে যাবে। দেন আসো কস্ট অফ ইকুইটি, সংক্ষেপে তোমার কেই, আর কেই সূত্র নেট ইনকাম বাই এস ইন্টু 100। সো ক্যালকুলেশন করলে আমরা কস্ট অফ ইকুইটি অ্যাজ পার্সেন্টেজ এটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে তোমার ডামি ফরম্যাট। এই ফরম্যাটের মাধ্যমেই কিন্তু আমরা এনওআই অ্যাপ্রোচ এর অঙ্ক কমপ্লিট করতে পারি। এটার বাহিরেও তুমি ইন্ডিভিজুয়ালি করতে পারো। সি তোমাকে ভ্যালু অফ ফার্ম এটা বের করতে বললো, সো নেট ইনকাম বাই কেও। আবার মনে করো মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা বের করতে বললো, তাহলে আমরা ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট ইন ডেসিমেল ফর্ম করলে আমরা মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা পেয়ে যাব। এরপরে বলা হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার, সো ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, বিয়োগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা পেয়ে যাব। এবং কস্ট অফ ইকুইটি এটা হচ্ছে নেট ইনকাম বাই এস মানে মার্কেট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100, ক্যালকুলেশন করলে আমরা কস্ট অফ ইকুইটি পেয়ে যাব। তাহলে এইভাবে আলাদা আলাদাভাবে আমরা বের করতে পারি। এখন প্রশ্নে এখানে যদি নেট ইনকামটা দেওয়া না থাকে তখন আমরা করব ইবিআইটি লেস ইন্টারেস্ট, এখানে করব নেট ইনকাম না লিখে লিখবো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস অর মার্কেট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100। তাহলে এইভাবে আলাদা আলাদাভাবে আমরা বের করতে পারি, অথবা সরাসরি টেবিল অ্যাপ্লাই করে আমরা করলেও আমাদের রেজাল্ট চলে আসবে, এতে অঙ্কে কোনো প্রবলেম নেই। তাহলে আশা করি আমরা টেবিল বা ডামি ফরম্যাটটা বুঝতে পেরেছি। এরপরে আসো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ এনওআই অ্যাপ্রোচের একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে বলা হচ্ছে বেক্সিমকো বিডি লিমিটেড হ্যাজ টাকা 16 লাখ ডেপ্ট, অর্থাৎ তার ঋণ আছে কত টাকা, 16 লাখ টাকা। দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 5 লাখ, সো ইবিআইটি এটা হচ্ছে 5 লাখ, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট ইজ 8%। তাহলে এই 16 লাখ টাকার উপরে 8% এটা হবে সুদ, আর 8% যেটা এটা হলো ইন্টারেস্ট রেট। এখন যদি আমার এই ডেপ্টের অ্যামাউন্ট না দেওয়া থাকে এবং ইন্টারেস্টের রেট দেওয়া থাকতো আর ইন্টারেস্টের অ্যামাউন্টটা দেওয়া থাকতো, তখন ইন্টারেস্টের অ্যামাউন্টটাকে আমরা এই রেট ইন ডেসিমাল ফর্ম দ্বারা ভাগ করলে আমাদের এই 16 লাখ টাকা এটা পাওয়া যেত। এখন আমাদের এই 16 লাখ টাকা বের করার প্রয়োজন হবে না। এরপরে বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটাকে বলা হচ্ছে কেও ইজ 13% অ্যান্ড দ্য কোম্পানি হ্যাজ 5 লাখ অর্ডিনারি শেয়ার। এই অর্ডিনারি শেয়ারের প্রয়োজন হয় যদি আর্নিং পার শেয়ার বা ইপিএস এটা নির্ণয় করতে বলে, কারণ আমরা ইপিএস এর সূত্র জানি ইএওএস অর নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। সো এখন আমাদেরকে কি বের করতে বলছে, আসো ডিটারমিন দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ ফার্ম যেটাকে বলা হচ্ছে ভি। দেন মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা শেয়ার এটাকে সংক্ষেপে বলা হয় এস, কস্ট অফ ইকুইটি সংক্ষেপে কেই, অ্যান্ড মার্কেট প্রাইস
পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার, এটাকে পি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখন আসো আমরা যদি এই অঙ্কটা সলভ করি, আমরা টেবিলে করতে পারি বা টেবিল ছাড়াও করতে পারি। তাহলে আসো আমরা এখানে এটাকে টেবিল দিয়ে করলাম। সো আসো টেবিল দিয়ে কিভাবে করব, আমরা লিখলাম ইভিআইটি অর নেট অপারেটিং ইনকাম 5 লাখ, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ইভিআইটি অর নেট অপারেটিং ইনকাম 5 লাখ, লেস ইন্টারেস্ট 16 লাখ ইন্টু 8%, তাতে 1,28,000 আমাদের ইন্টারেস্ট আসছে। সো তোমার নেট ইনকাম বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নেট ইনকাম 3,72,000। এরপরে আসো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সংক্ষেপে বলা হয় কেও। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সংক্ষেপে কেও। এখন আমরা লিখলাম, প্রশ্নে দেওয়া ছিল 13%, আমরা এটাকে ডেসিমেল ফরম্যাটে লিখলাম 0.13। সো মার্কেট ভ্যালু অফ ফার্ম ভি, এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই কেও, নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই কেও। সো এখন তুমি ভাগ করলে যে ফিগার পাওয়া যাবে, যে নেট অপারেটিং ইনকাম 5 লাখ ডিভাইডেড বাই কেও 0.13, ভাগ করলে আমরা 38,46,154 আমরা এই অ্যামাউন্টটা পাচ্ছি। এখন এই অ্যামাউন্ট থেকে যদি আমি মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা বাদ দিই, তাহলে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল 16 লাখ, আমরা 16 লাখ টাকা এটা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে আমরা পাবো মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে এস। সো ভি মাইনাস বি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। 38,46,156 থেকে তুমি 16 লাখ টাকা বাদ দাও, তাহলে 22,46,154 টাকা এটা পাওয়া যাবে। এরপরে তোমাকে বলছে কস্ট অফ ইকুইটি, সংক্ষেপে কেই। সো কেই সূত্র নেট ইনকাম, যেটা আমরা এখানে বের করছি। নেট অপারেটিং ইনকাম বা ইভিআইটি থেকে লেস ইন্টারেস্ট বাদ দিলে যে 3,72,000 টাকা পাওয়া যাবে, এটা নেট ইনকাম। তাহলে নেট ইনকাম ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে এস, অর্থাৎ এখানে 22,46,154। এটাকে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে, অর্থাৎ 3,72,000-কে 22,46,156 দ্বারা ভাগ করবে, করে ইন্টু 100 দ্বারা গুণ করলে তোমার 16.56% এটা পাওয়া যাবে। সো এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, এখানে কস্ট অফ ইকুইটির খরচ হবে কেডির চেয়ে বেশি, অর্থাৎ কেডিটা কম, কস্ট অফ ইকুইটিটা বেশি, এটা একটা অ্যাজাম্পশন। এখন নাম্বার অফ শেয়ার, কারণ আমাদেরকে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার এটা ডিটারমিন করতে। সো এই মার্কেট প্রাইস পার শেয়ার বের করার জন্য আমাদের এই নাম্বার অফ শেয়ার এটার প্রয়োজন হবে। আমাদের প্রশ্নে আছে নাম্বার অফ শেয়ার 5,000। সো এখন আসো মার্কেট প্রাইস পার শেয়ার বা পার ইকুইটি, মার্কেট ভ্যালু অফ শেয়ার, যেটা আমরা এখানে সংক্ষেপে বলি এস, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে আমাদের এস মার্কেট ভ্যালু অফ শেয়ার 22,46,156, এটাকে আমরা ভাগ করব নাম্বার অফ শেয়ার 5,000 দ্বারা, তাতে আমাদের টাকা 449.23 এটা আসবে। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার বা পার ইকুইটি এটা 449.23 টাকা এটা আমাদের ডিটারমিন হলো। তাহলে এইভাবে আমরা NOI অ্যাপ্রোচের অঙ্ক করতে পারি। এটা হচ্ছে তোমার টেবিল দিয়ে। এখন এই অঙ্কটাকে যদি আমরা টেবিল ছাড়া করতাম, তাহলে এই মার্কেট ভ্যালু অফ ফার্ম এটা আমরা আলাদা করে ফেলতাম, লিখতাম মার্কেট ভ্যালু অফ ফার্ম NOI, দ্যাট মিনস 5 লাখ ডিভাইডেড বাই কেউ 13%, 0.13 ফিগার আমাদের এটা আসতো। এরপর আমরা বলতাম যে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট সরাসরি লিখে দিতাম 16 লাখ, দেন মার্কেট ভ্যালু অফ শেয়ার ইকুয়াল টু লিখতাম ভি মাইনাস বি, ক্যালকুলেশন করলে আমরা এই ফিগারটা পেতাম। এরপরে কস্ট অফ ইকুইটি আলাদাভাবে বের করে নিতাম, নেট ইনকাম বাই এস। এরপরে নেট ইনকামের সূত্র লিখতাম নেট অপারেটিং ইনকাম, দ্যাট মিনস ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট, তখন ইন্টারেস্ট ইন ডেপ্ট এটা আলাদাভাবে ডেপ্টের ইন্টারেস্টটা বের করে নিতাম। নিয়ে আমরা এখানে নেট ইনকাম করার সময় নেট অপারেটিং ইনকাম মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস মার্কেট ভ্যালু অফ শেয়ার, এখানে যেটা বের করছি সেটা লিখতাম, ইন্টু 100 করলে আমাদের এই পার্সেন্টেজটা বের হয়ে যেত। তারপরে আমরা আলাদাভাবে লিখতাম মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, ইকুইটি পার শেয়ার এটা মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, টোটাল নাম্বার অফ শেয়ার। সো ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যেতাম। তাহলে এইভাবে আলাদা আলাদা রিকোয়ারমেন্টস হিসেবে আমরা বের করতে পারি।
অথবা এই টেবিলের ভিতরে আমরা এই কাজটুকু করতে পারি। তাহলে এইভাবে আমরা এন ও আই অ্যাপ্রোচের অঙ্ক আমরা কমপ্লিট করতে পারি। তো আমরা আজকে এনওয়াই অ্যাপ্রোচ এটা শিখলাম। পরবর্তী ক্লাসে আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচ এটা নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি।